ওদের প্ল্যান ছিল আমাকে গুম করে দেওয়ার, কিন্তু ধন্যবাদ এই মিডিয়াকেই। কারণ তারা পরের দিন সকালের থেকে প্রচার করা শুরু করে যে তাকে কোথায় নিয়ে গেছে এবং ডিবির কাছে প্রেশার করে, যার জন্য কিন্তু এক সময় বলতে বাধ্য হয় যে আমাদের কাছে আছে। আমার শুইতে হইতো ফ্লোরে, জেলের ভিতরে দেখছি যে ওই দুর্বিষহ জীবনটা কতখানি কষ্টের। তখন আমার একদিন বলতেছে কি, আমি মন খারাপ বসে গেছি, তখন আমার একটা বুদ্ধি দিছে, ওইটা আমার কাজে লাগছে। বললো যে জেলে আছেন ওইটা চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন আপনি এখন আছেন স্পেনে, সমুদ্রের পাড়ে, এবং ওই ফিলিংগুলো, ওই স্মৃতিচারণ করবেন, তাহলে দেখবেন আপনার কিন্তু ভাল লাগবে, কষ্ট লাগবে না। 3 বছর জেলে ছিলেন, তো আমার এটা প্রশ্ন না, আমরা জানতে চাচ্ছি যে আপনার জেল জীবনটা কেমন ছিল বা সেখানে কি কি অভিজ্ঞতা ছিল, এটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আমার জীবনের প্রথম জেল, আমি আসলে বুঝে ওঠার আগেই, মানে আমি তো কোনো মামলা বা এই সমস্ত, মানে যদি আপনারা জানেন আমার জীবনটা কি, আমার বয়স যখন 19-20, তখন থেকে আমি জার্মানের থেকে 20 বছর জার্মানে থাকার পর ওইখানে আই ওয়াজ এ সাকসেসফুল বিজনেসম্যান। তারপরে চিন্তা করলাম যে দেশে যায় কোনো কিছু করার বা এই, তো দেন আই ব্যাক ইন বাংলাদেশ 1997-এ। এই তখন এই যে আইডিয়া, 21 টেলিভিশন, তারপরে অন্য অন্য সেক্টরে আমি ইনভেস্টমেন্ট করি দেশের কর্মসংস্থান করার জন্য। তা আমি তো কখনো জেল টেল এগুলা, এই সিস্টেম কি এটা বুঝি নাই। তা আমার মনে আছে আমাকে যখন নিয়ে গেল এখান থেকে রাত্রে, যে মুখে কাপড় বাঁধা, কোনো পরিচয় না, মানে ডাকাতের মতো আমাকে ধরে কোথায় নিয়ে যাচ্ছে আমি বুঝি নাই। তারপরে তো ফলো করলো, এবং থ্যাঙ্কস টু সকল টেলিভিশন যারা ওই সময় ফুটেজটা পরের দিন প্রচার করেছিল, যার কারণে আসলে ওদের প্ল্যান ছিল আমাকে গুম করে দেওয়ার। কিন্তু ধন্যবাদ এই মিডিয়াকেই, কারণ তারা পরের দিন সকালের থেকে প্রচার করা শুরু করে যে তাকে কোথায় নিয়ে গেছে এবং ডিবির কাছে প্রেশার করে, যার জন্য কিন্তু এক সময় বলতে বাধ্য হয় যে আমাদের কাছে আছে। কিন্তু আমি পরে জানতে পারলাম অ্যাকচুয়ালি ওরা আমাকে নিয়ে ওইখান থেকে প্ল্যান ছিল পরবর্তী অন্য জায়গায় নিয়ে আমাকে মেরে ফেলবে, গুম করে ফেলবে। আচ্ছা, যাই হোক, বাঁচা গেল। তারপরে তো রিমান্ডে আসলে আমি বুঝে উঠতে পারি নাই যে কিভাবে কি হচ্ছে। তখন প্রথমে আমাকে যখন জেলে ঢুকাইলো কেরানীগঞ্জে, পুরনো জেলে, কেরানীগঞ্জের জেলে নিয়ে গেল। তা আমি আসলে সিস্টেম মানে একদম বোকার মতো গেলাম। সারাদিন মানে এইখানে কোর্ট, অমুক তমুক এই সমস্ত করে পুলিশ। যখন জেলের ভিতরে ঢুকলাম তখন আমার ফার্স্টে হলো যে আমার কফি দরকার, আই নিড কফি। তা পাশের ছেলে যে ছিল, সে ছিল হচ্ছে ওই যে একজন, মানে আমার রাখছিল, তার পাশের ছেলে হচ্ছে, ওর নাম হচ্ছে টপ টেরর, মানে টপ টেরর, নামটা ভুলে গেছি, ওর নাম দিয়ে সামথিং। সে আমাকে মানে ব্যবস্থা করে দিল ওকে। তারপরে ন্যাচারালি তখন ছিল শীতকাল, জানুয়ারি মাসে, আমার শুইতে হইতো ফ্লোরে কম্বল দিয়ে, যার জন্য কিন্তু এখন আমার শীতকালে পিঠ ব্যথা করে। ওই যে ঠান্ডাটা ভিতর থেকে উঠে আমার ড্যামেজ হয়ে গেছে, পিঠ ব্যথা করে এই ঠান্ডার কারণে। এই জেল জীবন এই হলো শুরু, যা হয় সমস্ত কিছু, একটা বিশাল অভিজ্ঞতা। এবং মানে আস্তে আস্তে সময়ের তখন ওইটাকে মানায় নেওয়া বা কঠিন। এবং তখন আরও এই জন্য জেলে আমার সাথে দেখা হয় নাই এমন কোনো লোক নাই, কারণ আমি তো দীর্ঘ মানে 17 সাল পর্যন্ত ছিলাম, 15, 16, 17। এর মধ্যে এই যে 14 সালের পর অনেক ধরপাকড়, এই যে নেতা, এই যে জামাতের লোকজন, শিবিরের লোকজন, তারপরে এই মির্জা ফখরুল থেকে শুরু সব জেলে, ওই আসা যাওয়া অমুক তমুক, তখন তাদের সাথে কথাবার্তা জেলে যা হয়েছে। তা ওইখানে জেলের ভিতরে দেখছি যে ওই দুর্বিষহ জীবনটা কতখানি কষ্টের, এবং মানুষের মানে ইট ইজ
মানে সাংঘাতিক, মানে এটা বলে বড় বোঝানো যাবে না, কারণ আমরা তো ব্যস্ত লোক, ব্যবসায়ী মানুষ। তা এখন তখন একটা সাংঘাতিক একটা, ওই যে ছেলে, ওর নাম হচ্ছে, ছেলেটার নাম আমান বা সামথিং, আরমান, ইয়েস, আরমান ফ্যান্টাস্টিক। আমার 2 সেল পরে থাকতো, তখন আমার একদিন বলতেছে কি, আমি মন খারাপ বসে গেছি, তখন আমার একটা বুদ্ধি দিছে, ওইটা আমার কাজে লাগছে। বললো যে ভাই আপনি এক কাজ করবেন, আপনি পৃথিবীর অনেক দেশ ঘুরছেন না? আমি হ্যাঁ, মোটামুটি, বাকি নাই অনেক। তা আপনি যে জেলে আছেন ওটা চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন আপনি এখন আছেন স্পেনে, সমুদ্রের পাড়ে, এবং ওই ফিলিংগুলো, ওই স্মৃতিচারণ করবেন, তাহলে দেখবেন আপনার কিন্তু ভাল লাগবে, কষ্ট লাগবে না। দেন আই স্টার্টেড টু প্র্যাকটিস দ্যাট। সত্যি আমি তখন ওই বাইরে সকালে যখন গেট খুলে দিত, বাইরে বসে চিন্তা করতাম আমি এখন ইয়ের পারে আসি, স্পেনে আসি, মাদ্রিদে আসি, যেসব জায়গায় আমি ঘুরছি সেসব জায়গায় সুন্দর সুন্দর স্মৃতিচারণগুলো করছি। ইট ইজ ফ্যান্টাস্টিক, মানে এইভাবে সময় পার করছি।